ক্লাস 10 প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের এই ভিডিওটিতে স্বাগত জানাই। 2024 মাধ্যমিক ইতিহাস সাজেশনের এটি 8 নম্বর ভিডিও। এই ভিডিওটিতে ইতিহাসের লাস্ট অধ্যায় ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব থেকে 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের সাজেশনগুলি নিয়ে আলোচনা করব। এই ভিডিওটি 2024 ইতিহাস মাধ্যমিক পরীক্ষা সাজেশনের অধ্যায়ভিত্তিক সাজেশনের লাস্ট ভিডিও। এর আগের ভিডিওগুলিতে ইতিহাসের দশম শ্রেণীর প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত সমস্ত অধ্যায়ের 2 নম্বর 4 নম্বর প্রশ্নের সাজেশনগুলি উত্তর সমেত আলোচনা করেছিলাম। ওই ভিডিওগুলি যদি না দেখে থাকো অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। অতএব ভিডিওটি শুরু করা যাক। দশম শ্রেণী ইতিহাস অষ্টম অধ্যায় থেকে যে 2 নম্বর এবং 4 নম্বরের প্রশ্নগুলি এই ভিডিওটিতে আলোচনা করব, সেটি 2024 মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একদম বাছাই করা প্রশ্নগুলি এখানে রয়েছে। প্রশ্নগুলি আলোচনা করার সাথে সাথে সেই প্রশ্নের উত্তরগুলি সংক্ষেপেও দেখে নেব। তো 2 নম্বর সাজেশনগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, কোন সময়কে পুনর্বাসনের যুগ বলা হয়? উত্তর, 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পর থেকে পাকিস্তানের বহু সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন এবং সরকার প্রথম 5টি বছর গুরুত্ব দিয়ে এই উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যবস্থা করেন। তাই 1947 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ বলা হয়। 2. কবে কি উদ্দেশ্যে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর, উদ্বাস্তু সমস্যা তীব্র আকার ধারণ করায় এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে 1950 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ এর মধ্যে এই নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, যা দিল্লি চুক্তি নামেও পরিচিত। 3. ভারত ভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন বলতে কি বোঝো? উত্তর, ভারতের স্বাধীনতা লাভের পর বিভিন্ন দেশীয় রাজ্যগুলি যে চুক্তিপত্রের মাধ্যমে ভারতের যোগদান করে তাকে ভারত ভুক্তির দলিল বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসোসিয়েশন বলে। 4 নম্বরে, আজাদ কাশ্মীর কি বা পিওকে কি বা পাক অধিকৃত কাশ্মীর কি? এই প্রশ্নটি 3টে প্রশ্নের মধ্যে দিয়ে যে কোনো একটি আসতে পারে। উত্তর, 1947 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে পাক হানাদার বাহিনী কাশ্মীর আক্রমণ করেন। 26শে অক্টোবর রাজা হরি সিং ভারত ভুক্তির দলিলে স্বাক্ষর করেন আর এর পরের দিনই ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরকে শত্রুমুক্ত করতে পাক হানাদারদের বিতাড়িত করেন। পাকিস্তান কাশ্মীরের 1/3 ভাগ ভূখণ্ড জোর করে রয়েছে। পাকিস্তান তার দখলকৃত কাশ্মীরে আজাদ কাশ্মীর নামে একটি সমান্তরাল মন্ত্রিসভা গঠন করেছেন। পট্টি শ্রীরামুলু কে ছিলেন? উত্তর, পট্টি শ্রীরামুলু ছিলেন একজন তেলুগু ভাষা গান্ধীবাদী নেতা। তিনি মাদ্রাজের 11টি তেলুগু ভাষী জেলা নিয়ে পৃথক অন্ধ্র রাজ্য গঠনের জন্য 1952 খ্রিস্টাব্দে টানা 58 দিন ধরে অনশন করে 15 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। 6 নম্বরে, স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়? উত্তর, বিশিষ্ট ব্যক্তিগণেরা তার স্মৃতিকথাগুলিতে দেশভাগের স্মৃতি ও ঘটনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। তাদের সুনিপুণ লেখনীতে দেশভাগের স্মৃতিগুলি জীবন্ত হয়ে ওঠে। সমাজের বিভিন্ন স্থানের মানুষের প্রভাব এই স্মৃতিকথা থেকে জানা যায়। সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব কেন বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল রাজনৈতিক চাপ ও কূটনৈতিক দক্ষতা প্রয়োগের মাধ্যমে দেশীয় রাজ্যগুলিকে ভারতভুক্ত করেন। ঐতিহাসিকদের মতে জার্মানির রাষ্ট্রনীতিবিদ অটো ভন বিসমার্ক এর চেয়ে সর্দার বল্লভভাই প্যাটেল অনেক বেশি সফল ও সর্বোত্তম ব্যক্তিত্ব সম্পন্ন। তাই তাকে ভারতের লৌহ মানব বা বিসমার্ক আখ্যা দেওয়া হয়। পেপসু কি? সর্দার বল্লভভাই প্যাটেল ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের সময় সংহিত সমস্যা সমাধান করতে ছোট দেশীয় রাজ্যগুলিকে পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে যুক্ত করেন। পতিয়াল
ও পূর্ব পাঞ্জাব রাষ্ট্রসংঘকে নিয়ে গঠিত হয় পেপসু। 9 নম্বরে, ভারতের পক্ষে হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না কেন? ভারতের পক্ষে হায়দ্রাবাদের স্বাধীন অস্তিত্ব না মানার কারণ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা, উত্তর ও দক্ষিণ ভারতের সংযোগকারী রেল ও সড়ক যোগাযোগ পথ ইত্যাদি। রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? এর উদ্দেশ্য কি? ভারতে কেন্দ্রীয় সরকার রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করেছিলেন 1953 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠনের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের সীমানা পুনর্গঠন বিষয়ে সুপারিশ করা। এলওসি কি? উত্তর, কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে নির্ধারিত সীমানার নাম লাইন অফ কন্ট্রোল বা এলওসি নামে পরিচিত। এই 8ম অধ্যায় 2 নম্বর প্রশ্নের জন্য কিছু অতিরিক্ত প্রশ্নগুলি একবার দেখে নাও। কি পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির কমিশনে স্বাক্ষর করেন? কাশ্মীর সমস্যা কি? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির কারণের ক্ষেত্রে ভারত সরকার কি পদ্ধতি অবলম্বন করেছিলেন? এরপর ইতিহাসের 8ম অধ্যায় প্রশ্নমান 4-এর জন্য সাজেশন ভিত্তিক প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, দেশভাগের 1947 পরবর্তীকালে ভারতে উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো। উত্তর, 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পর থেকে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বহু সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। এই উদ্বাস্তু সমস্যা তীব্র আকার ধারণ করেছিল। এর কারণে বেশ কিছু তৎক্ষণিক সমস্যা তৈরি হয়েছিল। উদাহরণ হিসেবে জনসংখ্যার চাপ, বিশাল সংখ্যক উদ্বাস্তুর জন্য বাংলা তথা ভারতীয় জনসংখ্যার উপর তীব্র চাপ তৈরি হয়। খাদ্য সংকট, পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে যে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তুদের জন্য খাদ্যের যোগান মুশকিল হয়ে উঠেছিল। এই খাদ্য সংকটের ফলে খাদ্য আন্দোলনের জন্ম হয়। সংগঠনের কেন্দ্রবিন্দু, পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যা তীব্র আকার ধারণ করেছিল। পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুরা এই 2 রাজ্যেই সব থেকে বেশি আশ্রয় নেয়। পাঞ্জাবের পরিস্থিতি, দেশভাগের পর পশ্চিম পাকিস্তান থেকে অসংখ্য উদ্বাস্তু পাঞ্জাবে আশ্রয় নেয়। পরবর্তীতে ভারত সরকার তাদের ত্রাণ ও শিবিরের ব্যবস্থা করেছেন, যার ফলে এখানে কিছুটা সমাধান হয়। পশ্চিমবঙ্গের পরিস্থিতি, লক্ষ লক্ষ উদ্বাস্তু পূর্ববঙ্গের সীমানা টপকে পশ্চিমবঙ্গে আশ্রয় নেয়। জমি ও জবরদখলকরণী গঠনের সমস্যা হয়। এখানকার উদ্বাস্তুদের পুনর্বাসনের সমস্যা হয়। 2 নম্বর প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে 1947 খ্রিস্টাব্দের দেশভাগের সম্পর্কে কি জানা যায়? উত্তর, বিশিষ্ট ব্যক্তিগণেরা দেশভাগের স্মৃতি ও ঘটনাকে স্মৃতিকথায় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তাদের সুনিপুণ লেখনীতে দেশভাগের স্মৃতিগুলি জীবন্ত হয়ে ওঠে। প্রথম, দেশভাগের অশ্রুসিক্ত কাহিনী। দেশভাগের অশ্রুসিক্ত কাহিনী জানা যায় সাবিত্রী রায়ের স্বরলিপি, জ্যোতির্ময়ী দেবীর এপার গঙ্গা ওপার গঙ্গা, প্রফুল্ল চক্রবর্তী প্রান্তিক মানব, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম ইত্যাদি আত্মজীবনী ও স্মৃতিকথামূলক গ্রন্থ থেকে। দাঙ্গার উল্লেখ, কালিদাস নাগের স্মৃতিকথা থেকে জানা যায় দেশভাগের পর সাম্প্রদায়িক দাঙ্গা, খুন, নারী নির্যাতন ও উদ্বাস্তুদের করুণ কাহিনী সম্পর্কে। মাতৃভূমির প্রতি টান, বাধ্য হয়ে নিজের মাতৃভূমিকে ছেড়ে উদ্বাস্তু হয়ে অজানা স্থানে থাকার বেদনা, নিজের গ্রাম ঘরবাড়ির প্রতি মনের টান জানা যায়, যেমন দক্ষিণ নারায়ণের ছেড়ে আসা গ্রাম। আত্মীয় স্বজনের বিচ্ছেদ, আত্মজীবনী ও স্মৃতিকথামূলক গ্রন্থ থেকে জানা যায় নিজের পরিবারের মানুষের বিচ্ছেদের বেদনা, প্রিয় মানুষের হারিয়ে যাওয়ার কষ্ট। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, নেহেরু লিয়াকত আলী চুক্তি বা দিল্লি চুক্তিতে কি বলা হয় অথবা নেহেরু লিয়াকত চুক্তির শর্তগুলি উল্লেখ করো। উত্তর, উদ্বাস্তু সমস্যা তীব্র আকার ধারণ করায় এই সমস্যা সমাধানের উদ্দেশ্য 1950 খ্রিস্টাব্দে 8 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নেহেরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খাঁ এর মধ্যে এই নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, যা দিল্লি চুক্তি নামেও পরিচিত। এই চুক্তির শর্তগুলি হলো আনুগত্য স্বীকার ও প্রতিকার, সংখ্যালঘুরা নিজের নিজের রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করবে ও প্রয়োজনে সে রাষ্ট্রের কাছে প্রতিকার চাইবে। অনুসন্ধান কমিটি ও সংখ্যালঘু কমিশন, ভারত ও পাকিস্তান উভয় রাষ্ট্রে উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য একটি অনুসন্ধান কমিটি এবং সংখ্যালঘু কমিশন গঠন করবে।
কেউ অন্য দেশে শরণার্থী হতে চাইলে তাকে সাহায্য করা হবে। সংখ্যালঘুদের উভয় দেশেই সরকারি নিরাপত্তা প্রদান করবে। উভয় দেশের সরকারের সংখ্যালঘু প্রতিনিধি থাকবে। অষ্টম অধ্যায় থেকে 4 নম্বর প্রশ্নের জন্য দুটি অতিরিক্ত প্রশ্ন দেখে রাখো। উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলি ভারতভক্তির জনিত সমস্যার সমাধান করেছেন? এই ছিল তোমাদের 2 নম্বর 4 নম্বর প্রশ্ন সাজেশন অষ্টম অধ্যায় থেকে। এই সাজেশনের পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিও, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পিডিএফটি ডাউনলোড করলে এই অষ্টম অধ্যায় থেকে 1 নম্বর এবং এমসিকিউ কোশ্চেনের যে প্রশ্নগুলি হয়, ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, সেটিও এখানে পেয়ে যাবে। এর মধ্যে এমসিকিউ এসিকিউ 2 ধরনের প্রশ্ন উল্লেখ রয়েছে। অবশ্যই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।